আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা আমাদের যেটা পঞ্চম অধ্যায় পদার্থের গঠন ওটা শুরু করছি। হ্যাঁ, তো পঞ্চম অধ্যায়ের শুরুতে আমরা পড়ব পরমাণুর কণাসমূহ, এবং যে আমরা জানি যে আমাদের পরমাণুর যে তিনটা মৌলিক কণা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা বিষয় নিয়ে, এবং আমাদের বিভিন্ন পরমাণু মডেল দেওয়া আছে। রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল এবং কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে আমাদের অল্প ধারণা দেওয়া আছে এখানে। এরপরে যে আমরা আইসোটোপ এর আগে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এই বিষয়গুলো সম্পর্কে জানবো, এবং আমাদের ইলেকট্রোবিজ্ঞান সম্পর্কেও কিছুটা ধারণা আমাদের দেওয়া আছে এখানে। এরপর মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর এবং আণবিক ভর নির্ণয়, এই বিষয়গুলো। হ্যাঁ, তো আমরা যদি দেখি ইলেকট্রন, আমরা জানি আমাদের পরমাণু যদি এটা হয়, আমাদের অ্যাটমের নিউক্লিয়াসে আমরা জানি প্রোটন এবং নিউট্রন থাকে কেন্দ্রীভূত হয়। এই প্রোটন এবং নিউট্রনের মাঝে যে আকর্ষণ বল, ওটা আমাদের সবল নিউক্লিয় বল। এরপরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে থাকবে, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে, উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান থাকবে। তাহলে এই তিনটাই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনে আমাদের পরমাণুর মূল কণিকা। হ্যাঁ, তো ইলেকট্রনকে আমরা প্রকাশ করব ই দিয়ে, ইলেকট্রনের প্রথম অক্ষর ই দিয়ে আমরা এটাকে প্রকাশ করব। এটা চার্জ অবশ্য নেগেটিভ। আমাদের ইলেকট্রনের প্রকৃত চার্জ -1.602 × 10⁻19 কুলম্ব। আমরা জানি চার্জের একক কুলম্ব। এরপরে যদি আমরা আপেক্ষিক চার্জ বলি, আপেক্ষিক চার্জ মানে আমাদের যে প্রোটন, নিউট্রন আছে, এদের সাপেক্ষে এর ইলেকট্রনের চার্জটা আসলে কেমন, আসলে নেগেটিভ। হ্যাঁ, তাই আমাদের এটা -1। হ্যাঁ, এটা -1, যদিও প্রোটনের চার্জ 1.602 × 10⁻19 কুলম্ব, মানে দেখো এটা পজিটিভ চার্জ প্রোটনটা। তো ভ্যালু সমান, মান সমান, তাই উভয়পক্ষে যদি আমরা 1.602 × 10⁻90 দ্বারা ভাগ করি, আমাদের মান আসবে 1, তবে সাইন আসবে এই ক্ষেত্রে যেহেতু নেগেটিভ -1, এবং প্রোটনের ক্ষেত্রে +1। তাই আমাদের ইলেকট্রনের প্রকৃত চার্জ -1, এবং প্রোটনের জন্য প্রকৃত চার্জ +1। ইলেকট্রনের আবিষ্কারককে? ইলেকট্রন আবিষ্কারক স্যার জে থমসন। উনি ইলেকট্রন আবিষ্কার করেন। এছাড়া উনি ইলেকট্রনের ভর, প্রকৃত ভর, প্রকৃত চার্জ এগুলা বের করেন আর কি। ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻31 কেজি। 10⁻31 কেজি। যদি গ্রামে বলতে হয় 9.11 × 10⁻28 গ্রাম বলতে হবে। ওকে, তাহলে যদি আমরা কেজিতে বলি 9.11 × 10⁻31 কেজি, যেটা আমাদের প্রোটনের ভরের 1837 ভাগের 1 ভাগ, মানে খুবই কম আসলে এর ভরটা, ইলেকট্রনের ভরটা, এবং একরকম নগণ্য ধরা যায়, মানে এটাকে না গুনলেও সমস্যা নাই, স্কিপ করা যাবে, এত কম যে আমাদের ইলেকট্রনের ভরটা, এবং প্রায় শূন্য ধরা হয় আসলে, ইলেকট্রনের ভরটাকে স্কিপ করা হয়। আমরা যখন মডেলগুলো পড়বো তখন বুঝতে পারবো বিষয়টা। আচ্ছা, তো এই কথাগুলো আমাদের ইলেকট্রনের ব্যাপারে দেওয়া আছে। তাহলে আমরা যদি প্রোটনের বিষয়টা দেখি, প্রোটনকে প্রকাশ করা হবে পি দ্বারা, এবং এর চার্জ কেমন হবে? চার্জ আমাদের পজিটিভ হবে নিশ্চয়ই। আমাদের থাকবে কোথায়? নিউক্লিয়াসে। প্রোটন থাকবে কোথায়? নিউক্লিয়াসে। ইলেকট্রনের অবস্থান কোথায়? বৃত্তাকার কক্ষপথে বা উপবৃত্তাকার কক্ষপথে। প্রোটন থাকবে নিউক্লিয়াসে। তো আমাদের প্রোটনের চার্জ পজিটিভ অবশ্যই, এবং এর যে আবিষ্কারক আর্নেস্ট রাদারফোর্ড। প্রোটন আবিষ্কারককে? আর্নেস্ট রাদারফোর্ড। প্রোটন আবিষ্কারক আর্নেস্ট রাদারফোর্ড। কীভাবে আবিষ্কার করছে আমরা একটু দেখবো বিষয়গুলো। আচ্ছা, তো উনি আমাদের প্রোটন আবিষ্কার করেন। এরপরে আমাদের যে প্রোটনের প্রকৃত ভর, প্রোটনের যেটা প্রকৃত ভর, সেটা আমাদের ভর 1.673 × 10⁻27 কেজি। গ্রামে বললে হবে 10⁻24 গ্রাম। ওকে, তাহলে আমরা প্রোটনের প্রকৃত ভর পাচ্ছি কত? 1.673 × 10⁻27 কেজি। ওকে, ইলেকট্রনের ভর পেয়েছে 9.11 × 10⁻31 কেজি। ওকে, তার মানে প্রোটনের ভর অনেক কিন্তু বেশি আমাদের ইলেকট্রনের চাইতে। এছাড়া প্রোটনের যে আপেক্ষিক যে চার্জ, সেটা +1। আপেক্ষিক চার্জ কত হবে? এখানে আমরা চার্জ পড়েছি +1। এবং আচ্ছা, প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ
প্লাস 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব ভ্যালু সমান, তবে একটা ধনাত্মক অপরটা ঋণাত্মক। আমাদের ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ, প্রোটনের চার্জ কিন্তু পজিটিভ, ঠিক আছে। প্লাস 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব প্রোটনের চার্জ, এবং এটার আপেক্ষিক চার্জ কিন্তু হবে কত? আপেক্ষিক চার্জ হবে 1, তবে +1 হবে। হ্যাঁ, কেন +1? কারণ এখানে ধনাত্মক চার্জ আমরা পাচ্ছিলাম। এরপরে এটার আপেক্ষিক বড়ও কিন্তু 1 ধরা যায়। এই যে ইলেকট্রনের আপেক্ষিক বর হচ্ছে আমাদের 1। ইলেকট্রনের আপেক্ষিক বর কিন্তু 0 ধরা যায়। হ্যাঁ, আপেক্ষিক বর কিন্তু 0 ধরা যায়। কেন 0 ধরা যায়? এটা আসলে এত কম, এই মানটা 1837 ভাগের 1 ভাগ, এবং এই ভ্যালুটা খুবই কম, এটাকে অলমোস্ট 0 ধরা যায়। হ্যাঁ, মানে পরমাণুর, আমরা বলি পরমাণুর সমস্ত বল আসলে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। এখানে আমাদের যে ইলেকট্রনগুলা ঘূর্ণায়মান অবস্থায় থাকে, এবং এগুলার আদান আমাদের ভর খুবই কম, তাই বলাই যায় সমস্ত বল যা থাকবে আসলে এই যে পরমাণুর ক্ষুদ্র একটা নিউক্লিয়াসেই থাকবে। আচ্ছা, তো প্রোটনের আপেক্ষিক বল হচ্ছে আমাদের +1, এবং এটাকে আমরা প্রকাশ করব পি দ্বারা। ওকে, আবিষ্কারক হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড। এরপরে যদি আসি আমরা নিউট্রন, তো নিউট্রনের অবস্থান কোথায় হবে? আমরা দেখেছি নিউট্রনের অবস্থান হচ্ছে আমাদের পরমাণুর কেন্দ্রে। তো আমরা যে বিভিন্ন মৌল দেখি, বিভিন্ন মৌলের আইসোটোপ দেখি। আইসোটোপ মানে কি? আইসোটোপ লাস্টে আমরা, এটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা সমান হবে। আইসোটোপ মানে হচ্ছে যেসব পারমাণবিক মৌলগুলোর পরমাণুর মাঝে তাদের মৌল সংখ্যা সমান হবে, আর যে প্রোটন সংখ্যা সমান হবে তারা হচ্ছে আইসোটোপ। হ্যাঁ, এবং এদের মাঝে তাহলে ব্যাস কম হয় কিসে? ব্যাস কম হয় হচ্ছে আসলে নিউট্রন নাম্বারে। হ্যাঁ, তাহলে অমিল থাকে কোনটা এদের মাঝে? আইসোটোপ তো মনে করে একই পরমাণু হয়, এদের প্রোটন সংখ্যা সমান। প্রোটন মানে পারমাণবিক সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা সমান মানে অবশ্যই একই মূল্য হবে। তাহলে এদের মাঝে অমিল থাকে হচ্ছে আসলে মূলত নিউট্রন নাম্বারে। হ্যাঁ, নিউট্রন নাম্বারে। এই নিউট্রন নাম্বারের পরিবর্তনের জন্য আসলে তাদের ভর সংখ্যার ভিন্নতা হয়ে যায়। এখানে আমরা জানি প্রোটন যে নিউট্রন, এখানে যে ইলেকট্রন আছে ঘূর্ণায়মান, এখানে যে নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন আছে, প্রোটন প্লাস নিউট্রনের যে যোগফল, এটাকে বলতেছি আমরা ভর সংখ্যা। তাহলে কোনো মৌলের ভর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করব? প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে যোগফল। ঠিক আছে, তো মূলত আইসোটোপের ক্ষেত্রে ভর সংখ্যার পার্থক্য হয়, প্রোটন সংখ্যাটা সমান থাকে। এবং ভর সংখ্যা কেন পার্থক্য হয়ে যায়? আমাদের এখানে নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য। আমরা এটাও জানি কোনো মৌলেতে ইলেকট্রন সংখ্যা যত থাকবে প্রোটন সংখ্যাও তত থাকবে। তাহলে আমরা আলটিমেটলি বলতেই পারি ইলেকট্রন যতগুলো থাকতেছে আইসোটোপে, প্রোটনও ততগুলো থাকতেছে, তবে ভর সংখ্যা বলতেছে আবার ভিন্ন। তার মানে ভিন্নতার কারণ একমাত্র এই নিউট্রনটাই আমাদের ভিন্ন হয়ে যায়। তাহলে নিউট্রনের পার্থক্যের জন্য কিন্তু আইসোটোপের সৃষ্টি হয়। ঠিক আছে, নিউট্রনের সংখ্যার তারতম্যের জন্য আর কি। এরপরে আমাদের নিউট্রন হচ্ছে পরমাণুর সবচাইতে ভারী কণা। এই যে আমাদের যে প্রোটন পড়ছি, এইখানে নিউক্লিয়াস পড়ছি, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন আছে, এবং আমাদের এই নিউক্লিয়াসে হচ্ছে আমাদের সমস্ত ভর কেন্দ্রীভূত করবে। এই নিউক্লিয়াসের সমস্ত ভর কেন্দ্রীভূত করার কারণ হচ্ছে নিউক্লিয়াসে যে নিউট্রন আছে এটার বল হচ্ছে 1.675 ইন্টু 10⁻, আর 1.67 for 10⁻27 kg। ওকে, SI 1.675। আমাদের প্রোটনের যে ভর ছিল সেটা হচ্ছে 1.673 ছিল, 1.673 ইন্টু 10⁻27 কেজি। তাহলে দেখো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, নিশ্চয়ই আমাদের এটা অল্প হলেও বেশি। তাহলে পরমাণুর মৌলিক কণাসমূহের মাঝে সবচাইতে ভারী যে কণা সেটা হচ্ছে আমাদের নিউট্রন। পরমাণুর কণাসমূহের মাঝে সবচাইতে ভারী কণা হচ্ছে নিউট্রন, যেটার ভ্যালু 1.675 ইন্টু 10⁻27 কেজি। এছাড়া যেটা আমাদের প্রোটন আছে এটার ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻27 কেজি। ওকে, এবং এটার আপেক্ষিক ভর ধরা হবে কত? আপেক্ষিক ভর হচ্ছে কত? যে 1 হবে নিশ্চয়ই, আপেক্ষিক ভর কত হবে? 1। আচ্ছা, এবং এর আদান হচ্ছে 0। নিউট্রনের কিন্তু কোনো আদান নাই, আদান নাই। হ্যাঁ, তাহলে নিউট্রনের কিন্তু আদান 0, আদান চার্জ 0। তবে আমাদের প্রোটনের কিন্তু চার্জ আছে, প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট। তাহলে নিউক্লিয়াস কোন চার্জ বিশিষ্ট হবে? এখানে প্রোটন এবং নিউট্রন যেহেতু আছে, নিউট্রন আমার নিজের চার্জ নাই, তাহলে এখানে প্রোটনের চার্জটাই হবে মূলত নিউক্লিয়াসের চার্জ। তাহলে সামগ্রিকভাবে নিউক্লিয়াসটা আমাদের কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট হবে। হ্যাঁ, নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ বিশিষ্ট হবে। ওকে, তাহলে আমাদের এই কথাবার্তাগুলো দেওয়া আছে। এরপর আরেকটা কথা দেওয়া আছে এমন যে আমরা জানি নিউট্রনটা যখন থাকে, নিউট্রনের কিন্তু আমাদের যে নিউট্রন যখন পরমাণুর ভিতরে থাকে তখন সেটা আমরা জানি ভিতরে যে সবল নিউক্লিয় বল দ্বারা আবদ্ধ থাকে, তার মানে সে যথেষ্ট পরিমাণে স্থিতিশীল হয়। বাট যখন সে পরমাণুর বাইরে চলে আসে তখন কিন্তু সে অস্থিতিশীল থাকে। হ্যাঁ, এই কথাটা দেওয়া আছে। আমাদের নিউক্লিয়াসটা যখন পরমাণুর ভিতরে থাকে তখন সেটা হচ্ছে আমাদের স্থিতিশীল অবস্থায় থাকে, তথা নিউক্লিয়াসে যখন থাকবে আমরা জানি নিউট্রনের স্থান কোথায়?
নিউক্লিয়াসে, বাট যখনই সে এখান থেকে বেরিয়ে আসবে তখনই সেটা অস্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে। মানে সে অস্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয়ে 10 মিনিটের মধ্যে একটি প্রোটন, একটি ইলেকট্রন এবং একটি নিউট্রিনোতে বিভাজিত হবে। ঠিক আছে, তো এই কথাটা আমাদের দেওয়া আছে এরকম। আচ্ছা, তো এরপরে আমরা যাচ্ছি হলো পরমাণুর মডেল। আমাদের যে পরমাণুর মডেল শুরুতে আলোচনা করা হয়েছে এটা হলো রাদারফোর্ড পরমাণু মডেল। আচ্ছা, তো দেখো আমরা পড়ছি রাদারফোর্ড পরমাণু মডেল। পরমাণু মডেল, তো রাদারফোর্ড পরমাণু মডেল আসলে উনি কি মানে কী রকমভাবে আমাদের উনি সিদ্ধান্তগুলো দিয়েছেন। আমরা যদি ওনার একটা পরীক্ষা দেখি, এটা হচ্ছে আমাদের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আর কি। হ্যাঁ, আমি যদি একটু করে আঁকি, এটা মনে করো এটা একটা জিঙ্ক সালফাইড পর্দা, এটা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা, জিঙ্ক সালফাইড পর্দা। জিঙ্ক সালফাইড পর্দা বৈশিষ্ট্যটা কি, এটা হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টি করে। ইলেকট্রোফসফোরেন্ট। এটা কেন ইলেকট্রোফসফোরেন্ট? মূলত এখানে যখন আমাদের এই যে আলো পড়ে এই জায়গাটাতে, তখন এটা জলজল করে। হ্যাঁ, জিঙ্ক সালফাইড হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টিকারী পর্দা। এখানে যখন আমাদের এই যে আলফা কণা পড়বে ওই সময় এটা জল সৃষ্টি করবে। জিঙ্ক সালফাইড পর্দা যখন আলফা কণা সৃষ্টি করবে তখন জল করবে বা প্রতিপ্রভা সৃষ্টি করবে। ওকে, তো উনি হচ্ছে এখানে একটা পাতলা সোনার পাত রাখেন, খুবই পাতলা একটা সোনার পাত এই জায়গাটাতে রাখেন। আচ্ছা, খুবই পাতলা সোনার পাত। ওকে, তো এরপরে আমরা জানি হিলিয়ামের পরমাণুর যে হিলিয়ামের চার্জ হচ্ছে কত, এই 2+ হইতে পারে এবং হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2, পারমাণবিক সংখ্যা 2। তাহলে আমরা যদি লিখি হিলিয়ামের ক্ষেত্রে, আমরা যখন হিলিয়াম থেকে 2টা ইলেকট্রন বের করে নিব তখন হিলিয়াম 2+ পরিণত হবে, তাই না? 2টা ইলেকট্রন দান করে দিলে সেটা 2+ পরিণত হবে, হিলিয়াম 2+। এই যে হিলিয়াম 2+টাই হচ্ছে আমাদের মূলত আলফা কণা। ওকে, এটা হচ্ছে আমাদের মূলত আলফা কণা। তো এই যে অসংখ্য হিলিয়াম 2+ এখানে রাখা হলো, অসংখ্য হিলিয়াম 2+ এই জায়গায় রাখা হলো, এবং এগুলো একটা নির্দিষ্ট গতিতে এখানে নিক্ষেপ করা হলো। অসংখ্য আলফা কণা এখানে রাখা হলো এবং এখানে নিক্ষেপ করা হচ্ছে। তো উনি দেখতে পেয়েছে, আমরা জানি কি হিলিয়ামের তাহলে এই আলফা কণাটা কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট, তাই না? আলফা কণা হচ্ছে পজিটিভ চার্জ। এটার কেন পজিটিভ চার্জ? 2টা ইলেকট্রন নিয়ে ফেলা হয়েছে, হিলিয়াম 2+ রয়ে গেছে, তার মানে এটা পজিটিভ চার্জ বিশিষ্ট। আচ্ছা, আমরা এটাও জানি সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে, মানে পজিটিভে পরস্পরকে বিকর্ষণ করবে, নেগেটিভে বিকর্ষণ করবে। তো পজিটিভ নেগেটিভ আকর্ষণ, নেগেটিভ পজিটিভ পরস্পরকে আকর্ষণ। সমধর্মী হলে পরস্পর বিকর্ষণ, বিপরীতধর্মী হলে পরস্পর আকর্ষণ। আচ্ছা, তো এই জায়গাটাতে আমরা যখন অসংখ্য পরিমাণে হিলিয়াম প্লাস নিক্ষেপ করা হবে, এইগুলোতে আলফা কণা হিলিয়াম 2+ বা আলফা কণা নিক্ষেপ করা হবে, দেখা যাবে আমাদের ম্যাক্সিমাম আলফা কণাই আমাদের হচ্ছে এটা পাস করে এখানে চলে যাবে এবং এখানে আমাদের প্রতিপ্রভা সৃষ্টি করবে, জল সৃষ্টি করবে। এই জায়গাগুলোতে জল সৃষ্টি করবে, এইভাবে আমাদের এটা পাস হয়ে যায় কথায়। তো উনি হচ্ছে খেয়াল করেন খুবই কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসতে, মানে জাস্ট 20,000-এর মাঝে একটা এখানে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে সে বিপরীত দিকে ফিরে আসছে। আলফা কণাটা কিছু একটা সাথে ধাক্কা খেয়ে বিপরীত দিকে ফিরে আসছে, একদম ঠিক বিপরীত দিকে ফিরে আসছে। প্রায় 20,000টার মাঝে জাস্ট একটা আলফা কণা, 20,000টা নিক্ষেপ করার ফলে একটা আলফা কণা উনি বিপরীত দিকে ফিরে পেয়েছেন। আচ্ছা, তো এখানে উনি খেয়াল করেছেন আমাদের এটা হচ্ছে ফাঁকা জায়গা, নিশ্চয়ই ফাঁকা জায়গার ভিতরে খুব সহজেই আলফা কণাটা পাস হতে পেরেছে, কিন্তু মাঝখানে নিশ্চয়ই এমন কিছু একটা আছে যার জন্য এখানে ধাক্কা খেয়ে আলফা কণাটা বিপরীত দিকে ফিরে আসছে, এবং যেটাই থাকুক মাঝখানে সেটা অবশ্যই পজিটিভ চার্জ বিশিষ্ট হবে। কেন হবে? আমরা যেটা আলফা কণা নিক্ষেপ করেছি সেটা কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট ছিল, তো মাঝখানে যেটা আমাদের থাকার কথা সেটাও নিশ্চয়ই আমাদের পজিটিভ চার্জ বিশিষ্ট কিছু, যেটার সাথে ধাক্কা খেয়ে বিপরীত দিকে ফিরে আসছে। এবং ওই মাঝখানের জায়গাটাকে উনি নাম দেন নিউক্লিয়াস। ওই মাঝখানের জায়গাটার উনি নাম দেন কি? নিউক্লিয়াস। হ্যাঁ, এবার উনি নিউক্লিয়াসের ধারণা প্রথমে আনেন। তো এই জায়গাটাতে আমাদের প্রথমে নিউক্লিয়াসের ধারণাটা চলে আসে এবং উনি এই সিদ্ধান্তেও আসেন যেহেতু 20,000-এর মাঝে একটা আলফা কণা বিপরীত দিকে ফিরে আসছে, তার মানে ম্যাক্সিমাম আলফা কণায় 19,999টা আলফা কণা এদিকে পাস হয়ে এখানে প্রতিভাব সৃষ্টি করেছে। তার মানে ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, যে ফাঁকা জায়গার মধ্যে এগুলো পাস হয়ে গেছে এবং খুবই অল্প সংখ্যক জায়গা জুড়ে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে। তার মানে উনি আরেকটা সিদ্ধান্তে পৌঁছান, সেটা হচ্ছে পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, উনি আরেকটা সিদ্ধান্তে পৌঁছান।
পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, কারণ ম্যাক্সিমাম আলফা কণাই তো চলে গিয়েছে, খুবই অল্প সংখ্যক আলফা কণা আমাদের বিপরীত দিকে ফিরে আসছে। 20,000টা মাঝে একটা, এবং মাঝখানে যেটার নাম দেয় ওটার নাম দেয় নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে উনি বের করেন এখানে থাকবে আমাদের প্রোটন প্লাস নিউট্রন, এবং এখানে নিউট্রন নিউট্রাল, প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট, যার কারণে নিউক্লিয়াস সামগ্রিকভাবে ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে উনি নিউক্লিয়াসের উপস্থিতি প্রমাণ করেন, এবং হচ্ছে এখানে নিউক্লিয়াসের চার্জ কী এটাও উনি দেখেন। ওকে, এরপরে উনি পরবর্তীতে সিদ্ধান্ত আসেন আসলে এখানে যে কিছু কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে, যেটা নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাহলে এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে মূলত উনি নিউক্লিয়াসের অস্তিত্বের প্রমাণ পান, এবং হচ্ছে এখানে যে আমাদের নিউক্লিয়াস যে পজিটিভ চার্জ বিশিষ্ট এই যে এই ধারণাটা উনি নিয়ে আসেন। ওকে, আচ্ছা, তো আমরা যদি একটু ওনার পয়েন্টগুলো লিখি রাদারফোর্ড পরমাণু মডেলের, তাহলে উনি প্রথম এই কারণ কি পরমাণু যে একটি পরমাণুর অধিকাংশ স্থানই কিন্তু ফাঁকা, হ্যাঁ, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, অধিকাংশ স্থান ফাঁকা, এবং উনি পরবর্তীতে করেন যে নিউক্লিয়াস যেটা ছিল আমাদের পরমাণুর খুবই কম একটা অংশ জুড়ে বা খুবই কম স্থান জুড়ে আমাদের পরমাণু নিউক্লিয়াস অবস্থিত, নিউক্লিয়াস অবস্থিত কোথায়? পরমাণুর খুব ছোট্ট জায়গা জুড়ে, পরমাণুর কেন্দ্রে বা মাঝখানে বলতে পারো, এটা বই সুন্দরভাবে দেওয়া আছে, বা নিউক্লিয়াস অবস্থিত পরমাণুর মাঝখানে, এবং খুব অল্প সংখ্যক খুব অল্পটুক জায়গা জুড়ে পরমাণু নিউক্লিয়াস অবস্থিত, এবং মাঝখানে যে এখানে আমাদের থাকে প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে? নিউক্লিয়াসের ভিতরে থাকবে প্রোটন এবং নিউট্রন, এবং এখানে আমাদের প্রোটন এবং নিউট্রন পরমাণু সবচাইতে ভারী কণা, এবং এই ভারী কণার জন্যই পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে আসলে নিউক্লিয়াসে। তার মানে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত থাকে কোথায়? নিউক্লিয়াস। এই সিদ্ধান্তে আসেন, কারণ এখানে ভিতরে প্রোটন নিউট্রন থাকে। প্রোটন নিউট্রনের ভর আমরা বের করেছি 1.675, একটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻27 কেজি। তাহলে পরমাণুর সমস্ত রাসায়নিক নিউক্লিয়াসে থাকে, খুবই অল্প জায়গা জুড়ে। ওকে, আচ্ছা, তো উনি বের করেন নিউক্লিয়াসের বাইরে আমাদের ইলেকট্রনগুলো কিন্তু কক্ষপথে ঘুরে, তবে কীরকম কক্ষপথ, উপবৃত্তাকার নাকি বৃত্তাকার, এরকম কিছুই উনি বলেন নাই। আচ্ছা, এরপরে নিউক্লিয়াসের আকার অত্যন্ত ক্ষুদ্র, এইটা কথা বলেন, কারণ খুবই অল্প সংখ্যক আলফা কণা আমাদের বিপরীত দিকে ফিরে আসছে, তার মানে আসলে ভরটা খুবই ক্ষুদ্র। ওকে, এরপরে উনি এটা পরবর্তীতে আরও বিস্তারিত প্রমাণ করেন যে আমাদের এরকম প্রোটন প্লাস নিউট্রন থাকবে, ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে থাকবে। তো উনি এটা কি করেন, এই যে এখানে দেখতে পান মাঝখানে থাকবে হলো প্রোটন প্লাস নিউট্রন, এবং এখানে ইলেকট্রনগুলো ঘুরতেছে। আচ্ছা, এখানে বলতেছে বিভিন্ন কক্ষপথে আর কি ইলেকট্রনগুলো ঘুরতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের অনেকটা ইলেকট্রনগুলোকে যদি আমরা দেখি, এগুলো অনেকটা কিসমিসের মতো দেখেছে, তাই না? এটাকে অনেকগুলো কিসমিসের মতো দেখেছে। এবং পুডিং, আমরা যে ডিমের পুডিং, এখানে কিন্তু পুডিংয়ের উপর যখন কিসমিস দেওয়া হবে একটু এরকম করে, তাহলে এটা কিন্তু কিসমিস পুডিং মডেলের মতো দেখে, তাহলে এটাকে কিসমিস পুডিং মডেলও এই রাদারফোর্ড পরমাণু মডেলটাকে বলা হয়। আচ্ছা, তো এখানে উনি দেখতে পেয়েছেন ইলেকট্রনগুলো এরকম কক্ষপথে ঘুরতে পায়, এবং উনি এটার সাথে তুলনা করে ফেলেন আমাদের সৌরজগতের মডেলের সাথে। মানে সৌরজগতে যে আমরা সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো ঘুরতেছে না, এই যে এইগুলো গ্রহ উপগ্রহকে তিনি ইলেকট্রনের সাথে তুলনা করেন, এবং নিউক্লিয়াসটাকে সূর্যের সাথে তুলনা করেন, এবং তাই এটাকে উনি সৌরজগতের মডেলও বলা হয়, বা সৌর মডেলও বলা হয়, বা নিউক্লিয়ার মডেলও বলা হয় এটাকে, যে রাদারফোর্ড পরমাণু মডেলকে, কারণ উনি এটাকে সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা পড়বো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। উনি তো অনেক কথাবার্তাই বলেছেন, বাট সব কথাবার্তা যে একদম শতভাগ সত্য বিষয়টা এমন না। হ্যাঁ, উনি আমাদেরকে নিউক্লিয়াসের ধারণা দিয়েছেন, প্রোটন যে মাঝখানে থাকে, নিউট্রন যে মাঝখানে থাকে, ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে কক্ষপথে, এগুলো উনি বলেছেন। তবে ওনার বেশ ত্রুটি ছিল ওনার কথাবার্তায়, বা ওনার যে থিসিস করছেন ওখানে। তো এখানে হচ্ছে যে নিউক্লিয়াস আমাদের যদি এরকম হয় যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো এভাবে ঘুরতেছে, তাহলে এক সময় এসে ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতর ঢুকে যাবে, বা নিউক্লিয়াসের ভিতর পতিত হবে। তো এরকম হলে তো আসলে আমাদের নিউক্লিয়াসটা অস্থায়ী অবস্থায় প্রাপ্ত হবে। তো এই কথাটা বলেছিলেন আমাদের বিজ্ঞানী ম্যাক্সওয়েল। হ্যাঁ, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের থিওরি অনুসারে তিনি বলেন যদি কোনো বৃত্তাকার কক্ষপথে এরকম আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, তাহলে এদের আবর্তন চক্র ধীরে ধীরে ছোটো হতে থাকবে। আবর্তন চক্রটা ধীরে ধীরে ছোটো হয়ে আসছে না, এই যে ধীরে ধীরে ছোটো হয়ে আসছে, এবং এরা একসময় কেন্দ্রে গিয়ে পতিত হবে, এবং এর ফলে পরমাণু
নিউক্লিয়াসটা আসলে একটা অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে, তাহলে আসলে আমাদের তখন এই যে সৃষ্টি জগতে আর থাকতো না কিন্তু। আচ্ছা, তো এই কথাগুলো উনি বলেছেন। এর বাইরে উনি বলেছেন বিভিন্ন কক্ষপথে ঘুরে, বাট কক্ষপথের আকৃতি কেমন হবে, আকার কেমন হবে, ব্যাসার্ধ কেমন হবে, এর কোনো কথাই উনি বলেননি। হ্যাঁ, এছাড়াও উনি কী করেছে, উনি আমাদের পরমাণুর যে নিউক্লিয়াসকে তুলনা করে ফেলছে গ্রহের সাথে, যে নিউক্লিয়াসকে ইলেকট্রনগুলোকে তুলনা করছে গ্রহের সাথে, মাঝখানে যে নিউক্লিয়াসকে তুলনা করছে সূর্যের সাথে। তো আমরা জানি আমাদের নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, বাট সূর্য তো কোনো পজিটিভ চার্জ বিশিষ্ট বস্তু না। তো ওই ক্ষেত্রে ইলেকট্রনকে তুলনা করছে উনি পৃথিবীর সাথে, বাট পৃথিবী বা গ্রহগুলোর সাথে। তাহলে গ্রহগুলো তো সামগ্রিকভাবে চার্জবিহীন, বাট ইলেকট্রনটা আমাদের নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাই উনি সৌরজগতের যে মডেলের ধারণ উনি আমাদের দিয়েছেন, আসলে ওটা ভুল ছিল বা ঠিক ছিল না আর কি, আমাদের সৌরজগতের যে হিসেবে মডেল উনি দিয়েছেন। আচ্ছা, তো এরপরে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা ততটুকুই ছিল। এরপরে আমাদের 1913 সালে বিজ্ঞানী বোর আসেন। তো রাদারফোর্ড পরমাণু মডেল উনি সব ব্যাখ্যা করেন আসলে 1911 সালে। 1911 সালে উনি ওনার সব থিসিস ব্যাখ্যা করেন। তাহলে উনি দেন কত সালে? 1911 সালে। এরপরে 1913 সালে বিজ্ঞানী বোর আসেন। এই বোর বিজ্ঞানী মূলত আমাদের রাদারফোর্ডের ল্যাবে কাজ করতেন আর কি, ওনার সহকারী ছিলেন। তো বোর আসেন এবং বোর 1913 সালে বোরের পরমাণু মডেলটা উনি ব্যাখ্যা দেন। আচ্ছা, তো এটা ছিল মূলত আমাদের জন্য অনেক একটা গ্রহণযোগ্য একটা মডেলের মাঝে একটা আর কি। তো উনি শুরুতেই বলেন আমাদের যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, এগুলো মূলত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এগুলো কীরকম কক্ষপথে ঘুরে? বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তাইলে আমাদের বোরের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা কিন্তু এখানে দূর হয়েছে। কেন? বোর কিন্তু বলে নাই যে আমাদের ইলেকট্রনগুলো কীরকম কক্ষপথে ঘুরবে, জাস্ট উনি এটাই বলেছেন ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে। কীরকম সেটা উনি স্পেসিফিকভাবে ক্ল্যারিফাই করেননি। তাহলে এই ক্ষেত্রে বিজ্ঞানী বোর এসে এটা ক্ল্যারিফাই করেছেন। উনি বলতেছেন আসলে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, যদিও উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে আসলে। আচ্ছা, তো এই ক্ষেত্রে উনি এটা বলেন যখন একটা স্পেসিফিক কক্ষপথে ঘুরতে থাকে আমাদের এই ইলেকট্রনটা। আচ্ছা, তো এক্ষেত্রে উনি এটাই বলেন আমাদের যখন স্পেসিফিক কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতে থাকে তখন কিন্তু আমাদের ইলেকট্রনের শোষণ বা বিকিরণ কোনোটাই ঘটে না। যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতে থাকে তখন ওই সময়ে ইলেকট্রনের শোষণ বা ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণ কোনোটাই ঘটে না। মানে ইলেকট্রন শক্তি শোষণও করবে না, ইলেকট্রন শক্তি বিকিরণও করবে না, কোনোটাই ঘটবে না। আচ্ছা, তো যখন আমাদের একটা ইলেকট্রন মনে করো আমাদের এটা সেল, যখন কোনো একটা ইলেকট্রন, এটা আমাদের নিউক্লিয়াস, এটা আমাদের এটা পরমাণু নিউক্লিয়াস। তো এটা আমাদের একটা ইলেকট্রন প্রথম, দ্বিতীয়, তৃতীয় কক্ষপথ। তাহলে এটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সে শক্তি শোষণ করে। যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে। যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে, তখন সে শক্তি বিকিরণ করে। মূলত আসলে বিষয়টা কি, আমাদের নির্দিষ্ট শক্তি স্তরের জন্য নির্দিষ্ট একটা শক্তির পরিমাণ থাকে, যেটাকে আমরা বলবো ই। তাহলে নির্দিষ্ট শক্তি স্তরের জন্য নির্দিষ্ট একটা শক্তির পরিমাণ থাকে। মনে করো এই জায়গায় এত জুল শক্তি যদি থাকে এই জায়গাটাতে আমাদের একটা ইলেকট্রন, তাহলে সে মনে করো এই একটা শক্তি স্তরে থাকার জন্য একটা ইলেকট্রনের আমাদের শক্তি থাকা দরকার মনে করো 100 জুল। আবার এই শক্তি স্তরে শক্তি থাকার শক্তি ধরে 50 জুল প্রথম শক্তি স্তরে। এটা দ্বিতীয়, দেন থার্ড শক্তি স্তরে মনে করো এই জায়গায় ইলেকট্রন থাকার জন্য শক্তি দরকার 150 জুল। মানে একটা ইলেকট্রন তখনই দ্বিতীয় শক্তি স্তরে থাকবে যখন তার মাঝে ন্যূনতম 100 জুল শক্তি থাকবে। মানে 100 জুল শক্তি থাকলেই তখন সে দ্বিতীয় অরবিট বা দ্বিতীয় শক্তি স্তরে স্টে করবে, অ্যাডজাস্ট করবে। যখন তার শক্তি কমে যাবে এবং সেটা 50-এ গিয়ে ঠেকবে তখন সে অটোমেটিক এখান থেকে নেমে নিম্ন শক্তি স্তর বা প্রথম শক্তি স্তরে গমন করবে। ওকে, তার মানে 50 থেকে 100 হতে হচ্ছে শক্তিটা, 50 থেকে কত হচ্ছে? 100 হচ্ছে। কখন হচ্ছিল? যখন সে শক্তি বিকিরণ করা শুরু করছে। মানে এখান থেকে যদি সে শক্তি বিকিরণ করতে থাকে তাহলে সে আলটিমেটলি এই জায়গাটাতে গিয়ে পৌঁছবে এবং ওখানে শক্তি দরকার 50 জুল। বাট যখন সে উপরে শক্তি স্তর আসতে চাবে, উপরে শক্তি স্তরের জন্য আমাদের এই শক্তির বা এই যে পরিমাণ কত, তৃতীয় শক্তি স্তরের জন্য শক্তির পরিমাণ হচ্ছে 150 জুল। মানে সে যদি দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তর আসতে চাই তাহলে তার আছে এখন 100 জুল। যখন সে এই শক্তি স্তর আসবে তখন তার শক্তি দরকার 150 জুল। তাহলে বাকি 50 জুল শক্তি তাকে কারো থেকে শোষণ করতে হবে। এটা আমাদের শক্তি শোষণ এবং বিকিরণের বিষয়টা। তাহলে যখন
নিম্ন শক্তি স্তরের দিকে যাবে তখন শক্তি বিকিরণ করবে, যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ করবে। ঠিক আছে, যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ করতে হবে। এই বিষয়টা আমাদের উনি ক্ল্যারিফাই করেছেন। আচ্ছা, যখন একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকে তখন কিন্তু শক্তির বিকিরণ বা শোষণ কোনোটাই ঘটে না। এবং উনি এই যে নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরতেছে, এই শক্তি স্তরগুলোর নাম দেন হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর বা সেল। এগুলোর নাম দেন হচ্ছে N1 2 3 4 5 এবং এগুলোর নাম দেন উনি শ্যাল। হ্যাঁ, এগুলোর নাম দেন উনি শ্যাল, এগুলোর নাম দেন শ্যাল। ওকে, আচ্ছা, এই নির্দিষ্ট শ্যালে এই ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান বা কক্ষপথে ঘূর্ণায়মান থাকে এবং এই শ্যালগুলোকে আমরা বলতে পারি K L M N O P এভাবে। তাহলে কে এর জন্য 1 2 3 4 5। ওকে, এগুলো হচ্ছে যথাক্রমে 1 2 3 4 5। আচ্ছা, মনে রাখতে হবে এখানে এন ছোটো হাতের এন যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে প্রধান শক্তি স্তর। আমরা যখন কোয়ান্টামে যাব তখন কিন্তু আরেকটা এনের সাথে পরিচিত হওয়া লাগবে। ওই এন এবং এই এন কিন্তু একটু ইয়ে আছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে ক্যাপিটাল এন, হ্যাঁ ক্যাপিটাল এন, এই জায়গায় হচ্ছে স্মল এন, এই জায়গায় ক্যাপিটাল এন, এই জায়গায় স্মল এন। স্মল এন মানে হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তরের নাম্বারটা, আর এই ক্যাপিটাল এন মানে হচ্ছে চতুর্থ শক্তি স্তরটা। ঠিক আছে, এই ক্যাপিটাল এন মানে হচ্ছে চতুর্থ শক্তি স্তরটা, স্মল এন মানে বোঝাচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা আমাদের যেটা যে শক্তি স্তরের যে সংখ্যা ওগুলোকে বোঝাবে। তাহলে ক্যাপিটাল এন মানে স্পেসিফিক 4তম শক্তিস্তর বোঝাবে। ওকে, তাহলে এগুলোকে উনি KLM এর নামেও রাখেন এবং এগুলোকে সেল বা শক্তিস্তর বা অরবিট নামে উনি অবহিত করেন। ওকে, এরপরে হচ্ছে ঐক্যতরে যখন কোনো শক্তি স্তর থেকে অপশক্তি স্তরে আসবে বা যাবে তখন ইলেকট্রন আমাদের শক্তির শোষণ বিকিরণ সম্পন্ন হবে। এবং এখানে মনে করো এই শক্তি স্তরের শক্তি হচ্ছে আমাদের এই শক্তি স্তরের শক্তি স্তর হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে E2, এই ক্ষেত্রে আমাদের শক্তি হচ্ছে E1। ওকে, তো আমাদের ডেলি যখন আমরা বের করব তখন বের করতে পারি E2 - E1 মানে শক্তির যে ব্যবধান, মানে এই শক্তি এবং এই শক্তি স্তরের যে শক্তির ব্যবধান। এই শক্তি স্তর একটা নির্দিষ্ট শক্তি আছে, এই শক্তি স্তর আমরা কত ধরেছি, সাপোজ 100 জুল, মানে দ্বিতীয় শক্তি স্তরে থাকতে হলে একটা ইলেকট্রনকে 100 জুলের অধিকারী হতে হবে, 100 জুল শক্তির অধিকারী হতে হবে। প্রথম শক্তি স্তরে থাকতে হলে তাকে 50 জুল শক্তির অধিকারী হতে হবে। তাহলে এখানে যে শক্তির পার্থক্য কত হচ্ছে, E2 - E1 100, আমরা ধরার মতো 100 - 50 মানে 50 জুল। মানে একটা ইলেকট্রন যখন দ্বিতীয় থেকে প্রথম শক্তি স্তরে যাবে তখন সে 50 জুল শক্তি বিকিরণ করবে, যখন প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসবে তখন সে 50 জুল শক্তি শোষণ করবে। ঠিক আছে, এই বিষয়টা উনি ক্ল্যারিফাই করেছেন এবং উনি এখান থেকে আমাদের ধারণা নিয়ে আসেন ডেলি = H নিউ, বা তোমাদের এখানে বইয়ে বি দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের HB বা H নিউ বলতে পারো, HB, এবং এখানে H হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক এবং এটাই হচ্ছে আমাদের প্লাঙ্কের সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে প্লাঙ্কের সমীকরণ এটা। এবং এখানে আমাদের H এর মান হচ্ছে যে প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34, 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার kg/s। এটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। এবং বি হচ্ছে মূলত আমাদের ফ্রিকোয়েন্সি, এই যে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের যে ফ্রিকোয়েন্সি ওই ভ্যালুটা হচ্ছে আমাদের B/নিউটা। ওকে, আচ্ছা, তো এখানে আরেকটা যদি বিষয় আমরা বুঝি সেটা হচ্ছে এমন যে আমরা যেন এখানে ইলেকট্রনের যে গমন বা ইলেকট্রনের এই যে গমন বা ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। আচ্ছা, তো ধরি একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসবে। ওকে, এখানের জন্য শক্তি ধরেছে আমরা 100 জুল, এখানের জন্য আমাদের 150 জুল। মানে দ্বিতীয় থেকে তৃতীয়তে এটা হচ্ছে N2, এটা হচ্ছে N3, বা এটা হচ্ছে আমাদের L শক্তি স্তর, এটা হচ্ছে L শক্তি স্তর, এটা হচ্ছে M শক্তি স্তর। ওকে, তাহলে L থেকে যখন M এ আসবে মানে 2 নম্বর শক্তি স্তর যখন 3 এ আসবে তখন তাকে আমাদের ধরা মতে 100 থেকে 150 জুল শক্তির অধিকারী হতে হচ্ছে। মানে বাকি 50 জুল শক্তি সে শোষণ করবে। ওই শক্তি শোষণ করার জন্য সে শক্তি শোষণ করবে কি থেকে, পরিবেশ থেকে। তখন এখানে আসলে ওই শোষণকৃত শক্তিটা আমাদের এখানে একটা বিকিরণ বা বর্ণালী সৃষ্টি করবে। ওই শোষণকৃত শক্তি বা এখানে যখন বিকিরণ করবে, যখন এদিকে যাবে, ওই বিকিরণকৃত শক্তি বা বিকিরণকৃত যে আমাদের শক্তি ওটা আসলে আমাদের বর্ণালীর মাধ্যমে এই জায়গাটাতে বর্ণালী সৃষ্টি করবে। এবং ওই বর্ণালী আমাদের আসলে এই যে আমাদের বোর বলেছেন এখানে একটি বর্ণালী সৃষ্টি হওয়ার কথা। বাট যখন আমরা উচ্চ শক্তিশালী যে ইলেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষা করব, উচ্চ শক্তিশালী ইলেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষা করলে দেখা যাবে যে এখানে আসলে বর্ণালীগুলো একাধিক সূক্ষ্মরেখায় বিভক্ত। হ্যাঁ, তো এটা মূলত ওনার একটা ছিল সীমাবদ্ধতা ছিল। তো জাস্ট এখানে সিম্পল কথা, যখন একটা পরমাণু থেকে একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন জাম্প করবে বা নিম্ন শক্তি স্তরে যাবে ওই সময় এখানে একটা বর্ণালীর সৃষ্টি হবে। ওকে, আচ্ছা, এই বিষয়টা উনি বলেছেন। এরপরে যদি আমরা আসি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ওনার কি সীমাবদ্ধতা ছিল, তো
উনি কিন্তু আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের বেশ কয়েকটি সীমাবদ্ধতাকে উনি সলভ করেছেন। মনে করো উনি তো বলেন না যে আমাদের রাদারফোর্ড কিন্তু ক্ল্যারিফাই করেননি যে এখানে আমাদের কয়টা কীরকম শক্তি স্তরে ইলেকট্রনগুলো যাবে, বাট উনি কিন্তু আমাদের বলে দিয়েছেন এখানে যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে। আচ্ছা, তো আমাদের এখানে যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালী উনি ব্যাখ্যা করতে পারছিলেন না। মানে এখানে আমাদের সচরাচর উনি হচ্ছে আমাদের হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, ওকে, বেরিলিয়াম 2+, বেরিলিয়াম 3+, বেরিলিয়াম 3+, লিথিয়াম 2+। এই মৌলগুলোতে আমরা যদি ইলেকট্রন সংখ্যা হিসাব করি, এটা হচ্ছে আমাদের 1 1 1 1, হাইড্রোজেনে একটাই আছে, হিলিয়ামে 2টা, একটা ত্যাগ করে দিয়েছে, বেরিলিয়ামে 4টায় 3টা ত্যাগ করে দিয়েছে, একটা আছে, লিথিয়ামে 2টা 3টা 2টা ত্যাগ করে দিয়েছে। তো সচরাচর উনি একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম হন। মানে এক্ষেত্রে বর্ণালীগুলো কীরকম হবে, উনি জাস্ট একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীগুলো ব্যাখ্যা করতে সক্ষম হবে, মানে হাইড্রোজেন, হিলিয়াম 2+, বেরিলিয়াম 3+, লিথিয়াম 2+, ব্লা। তো এই পরমাণুগুলো বর্ণালী উনি ব্যাখ্যা করেছেন, বাট একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কীরকম হবে এই সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা ওনার মডেল দিতে পারে না। ওকে, আচ্ছা, তো উনি এটাও বলেছেন যে এখানে যখন আমাদের ইলেকট্রনের যে স্থানান্তর ঘটবে তখন একটা বর্ণালী পাওয়া যাবে, বা এটা আমি তো বলেছি, আমরা দেখেছি যখন এই রেখাগুলো আসলে একটা রেখা না, এগুলো অনেকগুলো রেখার সমষ্টি। হ্যাঁ, অনেকগুলো রেখার সমষ্টি। উচ্চ শক্তিশালীর ইলেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষা করলে দেখা যায় এটা আসলে একটা রেখা না, এই রেখাগুলো অসংখ্য রেখার সমষ্টি মাত্র। আচ্ছা, তো এই বিষয়গুলো ছিল ওনার মডেলের সীমাবদ্ধতা। তাহলে আমরা এইটুকুতে পরমাণু মডেল সম্পর্কে এতটুকুই জেনেছি। রাদারফোর্ড পরমাণু মডেল দেন হচ্ছে উনি নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করেন, নির্দিষ্ট কক্ষপথে যে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, মাঝখানে যে প্রোটন নিউট্রন থাকে এবং প্রোটন নিউট্রনে মিলে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চার্জ যে পজিটিভ, উনি এগুলোর ব্যাখ্যা দেন। এরপরে বোর পরমাণু মডেল আমাদের নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান যে ইলেকট্রনগুলো কোন কক্ষপথে ঘুরে, কীরকম কক্ষপথে ঘুরে, বৃত্তাকার, এটা ধারণা দেন। এরপরে একটা পরমাণু কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে যে আমাদের বর্ণালী সৃষ্টি হচ্ছে, একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী সম্পর্কে উনি বিস্তারিত ধারণা দিয়েছেন। এছাড়া আমাদের যে বর্ণালী যে কক্ষপথের নাম, এগুলোকে K-element দ্বারা উনি প্রকাশ করেছেন। পরবর্তীতে এখান থেকে আমাদের মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ধারণাটা চলে আসা। আচ্ছা, তো এই সম্পর্কে উনি বিস্তারিত ব্যাখ্যা দেন এবং ওনারও কিছু সীমাবদ্ধতা ছিল বোর পরমাণু মডেলের। উনি হচ্ছে একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী কীরকম হবে এই সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা উনি দেন নাই। এছাড়াও উনি যে বলেছেন আমাদের ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে ঘটে, তবে আমাদের কোয়ান্টাম যে থিওরি ওটা বলে আমাদের আসলে এটা আসলে উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। ওকে, আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।